কোন মেয়েকে আমার ভাইজান পছন্দ করলেন? কোন মহলের মেয়েকে দেখে শেষমেশ বিয়ের সিদ্ধান্ত নিলেন ভাইজান? দেখতে হবে বিষয়টা, নাহলে রাতে আজ ঘুম আসবে না। ঠিক আছে, বিয়ে জিনিস তো আর অপরাধ না। ছেলে যখন চাইছে তখন বিয়েটা করিয়েই দেই। কি বলিস ছোট? বড় ভাইয়ের কথায় শাহাবুদ্দিন পৈশাচিক হাসি দেয়। জি ভাইজান, মহলের ছেলেদের খুশি আমাদের খুশি। কি রে ইউখান, খুশি হসনি? চাচার কথায় ইখওয়ানের হুঁশ আসে। আবার জিগাই। বিদ্রুপের হাসি দিয়ে জায়গা প্রস্থান করে। পারুল একা একা মক্তবে যাচ্ছে আর বিড়বিড় করে রাহেলা বানুকে বকছে। আজ পারুলের মেজাজ তুরঙ্গে আছে। রাহেলা বানু আজ পারুলকে খুব মেরেছে, সামান্য তরকারি ফেলে দেওয়ার। হাটের গতিতে বোঝা যাচ্ছে মহারানী খুব রেগে আছে। বড় বোনের বয়সের সেমরিরে আম্মা ডাকতে হয়, আব্বার খেয়া কাম পাই নাই, এক সেমরিরে বিয়া কইরা আনছে। ফালতু মহিলা, মহিলা ক্যারে ফালতু ছেমরি একখান। মাঝে মাঝে মন্ডাসে কাঁচা মরিচ দিয়ে চিবাইয়া খায়। আব্বার বউ দেখা পারি না। আচমকা ধাক্কা খায় পারুল। সামনে তাকিয়ে দেখে 8-9 বছরের একটা পোলা পড়ে আছে, প্যান খুলে হাঁটুতে পড়ে আছে। কি রে আক্কাস, তোর এই অবস্থাকে? প্যান তুলবি আদব পোলা। প্যান তুলুন যাইব না বুবু? পারু ভ্রুকুচকে তাকায়। কেন রে, কি সমস্যা? কই থাইকা অমন কইরা দৌড়ে আসলি? আকাশ দাঁত কেলিয়ে তাকায়। অশান্তি ত্যাগ করে আসনু রে বুবু, বড্ড অশান্তি হচ্ছিল পেটে। পারু চোখ ছোট করে বলে, অশান্তি? বাথরুমের কাজ জঙ্গলে সেরে আসলো আকাইসা। জমিদারকে দেখে আকাশ দৌড়ে পালায়। পারু পুনরায় ভ্রুকুচকে জিজ্ঞেস করে, বাথরুমটা আবার কি? রাজীব হালকা কেসে ওঠে। ইখওয়ান বিরক্তিতে ভ্রু কুচকে বলে, পায়খানার বোঝো। পারু লজ্জা পায়, কিন্তু আগের ন্যায় রেগে গিয়ে কোমরে এক হাত দিয়ে বলে, জমিদারের কি আর কাজ কাম নাই, নাকি পথে পথে মাইয়া মানুষের দেখাই কাজ? রাজীব অবাক হয়ে ইখওয়ানকে দেখে, আরেকবার পারুলকে দেখে। ইখওয়ানের কুচকানো ভ্রু আরও কুচকে যায়। পারুল মুখ ফুসকে কথা বলায় নিজেই থম মেরে যায়, কোমরে হাত নামিয়ে নেয়। পারুল ভয় পেলেও বুঝতে দিল না, পুনরায় বলল, বিয়ে কইরা নেন জমিদার সাহেব, তখন ঘরে বোধ হইয়া আর বাইরের দিকে নজর আসবে না। রাজীব শুকনো আবার কেসে ওঠে। পারু বিরক্ত চোখে তাকায়। ইখওয়ান জহুরির চোখ দিয়ে পারুলকে দেখায় ব্যস্ত। কি একটা রোগীরে নিয়ে ঘুরেন, কথায় কথায় কাশে। মুখ বাঁকায় পারুল। কিঞ্চিত রেগে গিয়ে ইখওয়ানের দিকে তাকালো। রাজীবের দৃষ্টি অনুসরণ করে পারুল তাকায়। ইখওয়ানের রাগান্বিত চেহারা দেখে পারু ভরকে যায়, বারবার ঢোক গিলতে লাগলো। বেয়াদব মেয়ে কোথাকার, এখনই আমার সামনে থেকে যাও। ইখওয়ানের কথায় পারু চমকে উঠলেও মনে মনে খুশি হয়। এক প্রকার দৌড়ে পালায় পারুল। সাহেব, মাইয়া খালি বেয়াদব না, পাক্কা বেয়াদব। দেখলেন কিভাবে আপনাকে অপমান করলো? ইখওয়ান দাঁত কিরমির করে বলে, নিজে তো ঠিক হেসেছিস আড়ালে, এখন সাফাই দিচ্ছিস কেন হারামজাদা? ভুল বুঝবেন না সাহেব, যেখানে আপনি কিছু বললেন না আমি কি করে বলি? আপনি চাইলে আদেশ দিন, ধরে নিয়ে আসি, তারপর ইচ্ছা মতন শাস্তি দেন। ইখওয়ান শান্ত চোখে তাকায় রাজীবের দিকে, গলার স্বর শান্ত করে বলে, শাস্তি? ঠোঁট বাঁকিয়ে হেসে পা বাড়ায় ইখওয়ান, পিছন থেকে পা মিলায় রাজীব। বিকালবেলায় ইকরাম শরীফ ঘুম থেকে উঠে ব্যালকনিতে গেলেন। চোখে আঙুল ছুঁয়ে বাইরে তাকান। চোখ পড়ে মনিকাকে, ফুলের গাছে পানি দিচ্ছে। ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় ইকরাম শরীফ। ইজি চেয়ারে বসে গা এড়িয়ে দেয়। কপালে এক হাত থেকে নীলিমাকে ভাবতে লাগলেন। তোমার চোখে আমি নিজেকে হারিয়ে আজ দিক দিশানা হারিয়ে বসে আছি। তোমার ওই জোনাকির আলোর মতো ছোট কালো তিল আমাকে খুব করে টানছে। কবে ফিরবে নীলিমা, আবার কবে দেখা হবে? সাহস করে তো বিয়ের কথা বলেই দিলাম। যে কারণে বিয়ে থেকে দূরে ছিলাম, তোমার জন্য পেলাম না নীলিমা। তোমাকে পাওয়ার আকুলতা যে আর সহ্য হচ্ছে না। বিশ্বাস করো, জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করবো নীলিমা। তুমি আমার একান্ত ব্যক্তিগত নারী হয়ে বুকের পিঞ্জরে থাকবে। চোখ বন্ধ করে নেয় ইকরাম শরীফ, হারিয়ে যায় কল্পনার জগতে। মাঝে মাঝে ঠোঁট এলিয়ে হাসেন ইকরাম শরীফ। নীলিমা খুব কাঁদছে, সে কিছুতেই বিয়ে করবে না। দুজন মহিলা জোর করে নীলিমা 2 হাত ধরে আছে। বিয়ে যে করে হোক করাতেই হবে। নীলিমা মনে মনে এখানে তার ভাইজানকে চাচ্ছে, খুব করে চাচ্ছে যে তার ভাইজান এসে বিয়ে আটকে দিই। কাজী সাহেব বাকি কাজ সেরে নীলিমাকে কবুল বলতে বলায় নীলিমা অসহায় চোখে বোন দুলা ভাইয়ের দিকে তাকালো। তারা অপরাধের ন্যায় চোখ নামিয়ে নেয়। নীলিমার চোখ বন্ধ করে অঝরে কাঁদতে লাগলো।
চোখে কার্নিশ দিয়ে পানি পড়তে লাগলো। চোখের সামনে ভেসে উঠল ইকরামের হাস্যোজ্জ্বল বুক, সেই চোখ যে চোখে শুধু ছিল মুগ্ধতা। কানে বাজতে লাগলো ইকরামের বলা কথাগুলো। পুনরায় কাজীর বলা কথায় হুঁশ ফিরে আসে নীলিমার। চোখ মেলে তাকায় সামনে বসা বরবেজে মাতাব্বের দিকে। পান খাওয়া দাঁত কেলিয়ে হাসছে। নীলিমা পুনরায় চোখ বন্ধ করে নিল। সবাই তাড়া দিচ্ছে, কেউ বা ধমক দিচ্ছে তাড়াতাড়ি কবুল বলতে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে নীলিমা এবার উচ্চারণ করল, কবুল। ধরফর করে উঠে চোখ মেলে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো ইকরাম। না, কোনো বিয়েবাড়ি নাম না, হচ্ছে নীলিমার বিবাহ। সতীর শ্বাস নেয় ইকরাম। এতক্ষণ স্বপ্ন দেখছিল ইকরাম। সারা রাত নির্ঘুম কাটানোর ফলে পুনরায় চোখে ঘুম এসেছিল। ব্যালকনির বাইরে দৃষ্টি রাখে। সন্ধ্যা হয়ে এসছে বোধহয়, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। ব্যালকনি থেকে রুমে আসেন, হাত মুখ পানি দিয়ে মুছে নেন, পাঞ্জাবি পরে পরিপাটি হয়ে বাইরে পা রাখেন। একদিন দুদিন কেটে গেল, 5 দিন। নীলিমা ফিরে আসেনি। নিয়ম করে সকাল বিকাল নদীর ঘাটে যায় ইকরাম শরীফ। এই আশায় নীলিমা ফিরে আসবে, আবার এক নজর দেখবে। স্কুলেও লজ্জা ভেঙে নীলিমার আসার কথা জিজ্ঞেস করেছিল মুবিনকে, ফলাফল শূন্য হয়। এ কদিন পারুল আর ইখওয়ানের দেখেনি। মনে মনে খুশি হয়েছে পারুল, শান্তিতে লতিফের সাথে দেখা করা যায়। ইকরাম শরীফ হাত গুজিয়ে দাঁড়িয়ে আছেন নদীর ঘাটে। দৃষ্টি তার নদীর ওপারের নৌকোয়। প্রখর রোদ মাথায় নিয়ে প্রতিদিন এভাবেই দাঁড়িয়ে থাকেন। চাঁদ মিয়া কেউ আসার কথা জিজ্ঞেস করলে বলে, আমার একান্ত ব্যক্তিগত প্রিয়জন আজ আসার কথা। নৌকো এগিয়ে আসছে। ইকরাম খুব করে চাচ্ছে এই যাত্রায় এবার নীলিমা আসুক, চোখে তৃষ্ণা আজ মিটুক। আর কত তৃষ্ণার্ত পথিকের ন্যায় তোমার জন্য অপেক্ষা করব নীলিমা। ভাবনা ছেদ ঘটল। নৌকো এসে কিনারায় থামলো। একে একে নেমে এলেন সবাই। কাঙ্ক্ষিত মানুষটিকে না দেখতে পেয়ে চোখ বন্ধ করে নেয় ইকরাম। বুকে চিনচিন করে উঠল। বুকের ভিতর কেমন অস্বস্তিকর লাগছে ইকরামের। চোখ মেলে তাকায় ইকরাম। মুহূর্তেই বুকের ব্যথা গায়েব হয়ে গেল। অস্থিরতা হয়ে উঠল ভালো লাগার অনুভূতি। প্রস্তস্ত হলো 2 ঠোঁট। নীলিমা এগিয়ে আসে। ইকরামকে এক পলক দেখেই মাথা নামিয়ে নেয়। ইকরামের সামনে আসতেই চাঁদ মিয়া চিল্লিয়ে ওঠে, একা যাইতে পারবা তো নীলিমার আম্মা? নীলিমা কাঁধ ফিরে বলে, জি চাচাজান, পারবো। নীলিমার কণ্ঠে কি ছিল জানা নেই। ইকরাম চোখ বন্ধ করে বুকে হাত দিল। মনে হলো বুকে কেউ তীর বসিয়েছে। নীলিমা পুনরায় ইকরামকে দেখল। চোখ নামিয়ে সামনে পা বাড়ল। ইকরাম চোখ মেলে দেখেন নীলিমা তার সামনে নেই। পেছন ফিরে দেখেন নীলিমা কিছু দূর এগিয়ে গেছে। দৌড়ে এসে নীলিমার পাশাপাশি হাঁটতে লাগলেন। নীলিমা থমকে দাঁড়িয়ে পড়ে। ইকরাম জোরে জোরে দম নিয়ে বলল, সাহস তো কম নামে তোমার, আমাকে দেখেও পাশ কাটিয়ে আসো। নীলিমা অপরাধের ন্যায় মাথা নামিয়ে নেয়। ইকরাম মুচকি হাসে। এত লজ্জা পেতে হবে না, চলো বাসায় এগিয়ে দিয়ে আসি। নীলিমা প্রত্যুত্তরে কিছু বলল না, মাথা নিচ করে হাঁটতে লাগলো। পাশাপাশি হাঁটছে ইকরাম, আর মাঝে মাঝে নীলিমাকে দেখছে। জানো, আমি তোমার ভাইজানের থেকে 4 বছরের বড়। শ্রদ্ধা করবে আমায়, দেখা সাক্ষাৎ হলে সালাম দেবে। নীলিমা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তোমার কি কথা বলতে অসুবিধা হয় নাকি লজ্জা পাচ্ছ? নীলিমা দাঁড়িয়ে পড়ে, শীতল চোখে তাকায়। ইকরাম এক হাত উঠিয়ে বলে, থাক বাপু, এভাবে তাকাতে হবে না। তোমার ওই মায়াবী চোখের সংজ্ঞা আমার কাছে নেই। নীলিমা পুনরায় চুপচাপ হয়ে হাঁটতে লাগলো, আর মনে মনে বিড়বিড় করতে লাগলো, এই লোক এত কথা বলে কেন? কানের পোকাগুলোকে জাগিয়ে তুললো। উফ, এনার যে বউ হবে মাবুদ, কানে যেন কালা হয়, না হলে দিনে রাতে ঝগড়া লেগেই থাকবে। আমি হলে তো মুখে আমের গাছের আঠা লাগিয়ে দিব। ছি ছি নীলিমা, কি ভাবছিস এসব? কোন দুঃখে তুই ওনার বউ হইতে যাবি? আচমকা ইকরাম নীলিমার দিকে ডান হাত বাড়িয়ে দেয়। হাতে 3টা কাগজ। নীলিমা বুঝতে পারল কাগজে কিছু লেখা আছে। অজানা ভয়ে নীলিমার বুক কেঁপে উঠল। ইকরামের দিকে ভয়ের চোখে তাকায়। ইকরামের চাহনি শান্ত। নীলিমার পুরো শরীর অসাড় হয়ে আসছে। ভয়ের চোটে নীলিমার হাত কাঁপছে। ইকরাম ওনাকে এইসব দিচ্ছে কেন? তবে কি উনি জানেন না নারীর শিক্ষা থেকে বঞ্চিত? জানবেন না কেন? ওনারাই তো এইসব নিয়ম করেছেন। তাহলে উনি কে? কি হলো, নাও নিয়ে আমাকে উদ্ধার করো। নীলিমা কি করবে কিছু বুঝতেও পারছে না। অবুজের মতো তাকিয়ে আছে ইকরামের দিকে। বুবুকে চিঠি দিচ্ছেন? কিন্তু বুবু তো পড়তে জানে না জমিদার সাহেব। মুবিনকে দেখে নীলিমা স্বস্তি পায়।
এতক্ষণে কাউকে আশা করেছিল নীলিমা। মুবিন এসে নীলিমার পাশে দাঁড়ায়। ইকরাম হাত নামিয়ে নেয়। এক বুক কষ্ট নিয়ে চিঠিগুলো পাঞ্জাবির পকেটে রাখে। চোখ মুখে বিষণ্ণতা ছেয়ে গেছে, তবু একগাল হাসি। চিঠি পড়ার জন্য হলেও মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা দরকার মুবিন, অন্তত বাংলাটা। না হলে এমন সুন্দরী মেয়েরা চিঠি পড়ার আগেই গ্রামের মাতুব্বরের বউ হয়ে যাবে। মুবিন খিলখিল করে হেসে ওঠে। নীলিমা ভ্রু কুচকে তাকায় ইকরামের পানি। ইকরাম মুচকি হাসি দেয়। নীলিমা পুনরায় চোখ নামিয়ে নেয়। চল মুবিন, দেরি হয়ে গেল। মুবিন তার বোনের কথার হাঁটা শুরু করে। নীলিমা এক পলক দেখে ইকরামকে, এখনও মুখে মুচকি হাসি। নীলিমা পা বাড়ায়। কিছু দূর যেতেই ইকরাম বলে ওঠে, কখনো কখনো তোমার স্পর্শ পাওয়ার তৃষ্ণায় এতটা প্রকট হয় যে ইচ্ছে করে তুমি যে পথে হাঁটো সে পথের ধুলাবালি হয়ে যায়। নীলিমা দাঁড়িয়ে পড়ে। বুকের ভেতর অনুভূতিগুলো ডানা মেলে উঠছে। ইচ্ছে করছে পেছনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে বলি, আমি আপনার কথার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি জমিদার সাহেব, দয়া করে খুঁজে নিয়ে আপনার বুকে ঠাঁই দিন। নীলিমা পিছন ফিরে তাকায়। মুচকি হাসি দিয়ে পুনরায় পা বাড়ায় সামনে। ইকরাম মন বলছে নীলিমা হেসেছে। নিজেরাও হাসি চাওড়া হয়। বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস নেয়। জমিদার বাড়ির পোলা হয়ে গ্রামের মাইয়ার পিছনে ঘুরবে, বিষয়টা হাস্যকর দেখায় না জমিদার পুত্র ইকরাম শরীফ? পুরুষালী কণ্ঠ শুনে ভ্রু কুঁচকে পেছনে তাকায় ইকরাম। অপ্রত্যাশিত ব্যক্তিকে দেখে কুচকানো ভ্রু আরও কুঁচকে যায়। ইকরামকে হতবাক হতে দেখে মুচকি হাসেন আফজাল হোসেন। আমার বোনকে প্রত্যাখ্যান করার তাহলে এই কারণ? প্রশ্নিত চোখে তাকিয়ে আছেন আফজাল হোসেন। ইকরাম ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবে, তারপর মুচকি হাসে। আপনার বোনকে প্রত্যাখ্যান করা হয়নি, আপনার আদরের বোন বিষয়টি এগিয়ে নিতে চান না। তুমি চাইলেই আমি এগিয়ে নিতে পারি। রোহিত ভাইজানের বন্ধু হিসেবে জমিদার বাড়ির হালচাল জানা আছে আপনার, তাহলে দ্বিতীয়বার সাহস হয় কি করে? তোমার উপর ভরসা আছে বিদায় বলছি ইকরাম শরীফ। আপনার বোনকে আমি রক্ষা করব এই আশা করেন কিভাবে? তাছাড়া আপনার বোনের মতো যে আলিয়ার অমন দশা হবে না এ গ্যারেন্টি দিতে পারছি না। তাহলে তোমার মাঝেও ঘাপলা আছে বলতে চাচ্ছ? বিদ্রুপ হাসে ইকরাম। একই রক্ত বইছে শরীরে, আলাদা হই কি করে? আফজাল হোসেন চশমা ঠিক করেন। এর প্রত্যুত্তরে কি বলবেন ভেবে পেলেন না। ওই মেয়েকে রক্ষা করবে কি করে? ইকরাম শরীর শব্দ করে হাসলেন, যেন কোনো মজার কথা শুনলেন। হাসি থামিয়ে বললেন, রক্ষা? কাকে রক্ষা করব? জমিদাররা মেয়েদের রক্ষা করতে জানে না, ভোগ করতে জানে। ছলে বলে কৌশলে একবার বিছানায় নিয়ে আসতে পারলেই সব শেষ। আপনার কি মনে হয় এত কাঠ প্রহর পুরাচ্ছি এমনি এমনি? আফজাল হোসেন কিছু বললেন না। পুনরায় চশমা ঠিক করে ঘৃণার চোখ সরিয়ে নিলেন। এই একমাত্র ব্যক্তিকে আফজাল হোসেন ভালো ভেবেছিল, সেটাও আজ মিথ্যে হয়ে গেল। সামনে এগোলেন না, পিছন ফিরে পা বাড়লেন বাড়ির উদ্দেশ্যে। আদরের বোনকে দেখে যাবেন না? ইকরামের কথায় থমকে দাঁড়ায় আফজাল হোসেন। পিছন ফিরে তাকায়। ইকরাম বুঝতে পারলেন উনি খুব রেগে আছেন। আরও রাগানোর জন্যই ঠোঁট এলিয়ে হাসলেন। ব্যাস, আফজাল হোসেন আর দাঁড়ালেন না, ব্যস্ত পায়ে নদীর দিকে পা পাড়লেন। শয়তানি হাসি দিলেন ইকরাম। নিজেকে আগের ন্যায় ঠিক করে নিলেন। মুখে গম্ভীরতা এনে চারপাশে তাকিয়ে শীষ বাজিয়ে পা বাড়িয়ে দিলেন সামনে। ইকরাম শরীফ কিছু দূর গেলেই ঝোপ থেকে বেরিয়ে আসে চাঁদনি, হাতে খাবারের পাত্র। বাবার জন্য নিয়ে এসেছিল। পথে নীলিমার জমিদারকে দেখে সন্দেহর বশে লুকিয়ে পড়ে। তপ্ত শ্বাস ফেলে চাঁদনি। নীলিমার বড় বিপদ, মহিদুলকে বলতে হবে, না রেগে গিয়ে ভুল কিছু করতে পারে। নীলিমাকেই বোঝাতে হবে বিষয়টা। নীলিমা যদি এসব কথা বিশ্বাস না করে, উফ, কি করব এখন? কি করবে, এসব কাকে বলবে ভাবতে ভাবতে এগিয়ে গেল নদীর ঘাটে। মুভিন মিটমিটি হাসছে আর নীলিমাকে দেখছে। নীলিমা আর চোখে দেখে বিষয়টি ধরতে পারল। তুই অমন ছাগলের মতো হাসছিস কেন মুবিন? বোনের কথায় মুবিনের হাসি আরও চাওড়া হয়। দাঁত কেলিয়ে বলে, জমিদার সাহেব তোরে ভালোবাসার পত্র দিতেছিল বুবু। নীলিমা দাঁড়িয়ে পড়ে। ভয়ে বুক দূর দূর করছে। বিপদ বুঝি এলো আর রক্ষে নেই। দাঁড়ালু কেন বুবু? তুই আম্মাকে বলে দিবি তাই না? মুবিন পুনরায় দাঁত কেলায়। শর্ত দিলে কব না, যদি না দেশ আম্মা আব্বাকে কয়া দেব। নীলিমা কিছুক্ষণ ভাবলো, তারপর রাজি হলো। মোদের স্কুলে পরশু হাডুডু খেলা আছে, তোকে যাওয়া লাগবে। নীলিমা চমকে উঠে তাকায়। ভুলভাল বকিস না মুবিন, অন্য কোনো শর্ত দে। মুবিন মুখ অন্ধকার করে মাথা নামায়। নীলিমার খুব খারাপ লাগে। মুবিনের হাত ধরে নীলিমা
চল বাড়িতে, দেরি হয়ে যাচ্ছে। মুবিন নড়ে না, মাথা নিচু করে বলে। তোকে যে জমিদার ভালোবাসার পত্র দিছে ভাইজানকে কয়া দেম। নীলিমা অসহায় হয়ে যায়। নিজের পেটের ভাই কেমন শত্রুর মতো আচরণ করছে। আমার রাজি হবে না মুবিন, অযথা জেদ করছিস কেন? অন্য শর্ত দে, আমি মেনে নিব। তাছাড়া জমিদাররা মেয়েদের এসবের আচার অনুষ্ঠানে যাওয়া নিষেধ করেছে, তুই জানিস মুবিন। জেনেও কেন এমন শর্ত দিচ্ছিস বলতো? ঠিক আছে, বলে দিস, ভাইজান যখন আমাকে মারবে খবরদার এগোবি না। এসব জানার পর যখন বিয়ে দিয়ে দিবে খবরদার কাঁদবি না। নীলিমা বলা শেষে হাঁটতে শুরু করে। মুবিন মাথা তুলে তাকায়, ঠোঁট উল্টে কিছুক্ষণ ভাবে। তাহলে জমিদার সাহেবকে বিয়ে করে দুলাভাই বানিয়ে দে। নীলিমা থমকে দাঁড়িয়ে পড়ে, মুবিনের দিকে তাকায়। মুখ এমন করে রেখেছে যেন সহজ কিছু বলছে। চাইলো আর এনে দিলাম। মুবিন এগিয়ে আসে। জানিস বাবু, প্রতিদিন জমিদার সাহেব তোর কথা জিজ্ঞেস করতো, কোন দিন আসবো তুই। নীলিমার এহেন কথায় নিঃশ্বাস আটকে আছে। মাথা বন বন করে ঘুরতে লাগলো। এই বুঝি জমিনে পড়ে যাবে। বুকের ভিতর কেমন এক অনুভূতি হচ্ছে। মন একবার এসবের সায় দিচ্ছে, আর একবার না বলছে। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। কিন্তু ভাইজান, না না, সব ধ্বংস করে দিবে ভাইজান। না না, আমি এসব আর ভাববো না। ওনাকে বলতে হবে, উনি যেন আর আমাকে এইসব কথা না বলে। ওনার কথায় নিজেকে আর হারাবো না। যার সম্ভব না তা নিয়ে স্বপ্ন দেখা নেহাতি বোকামি। বাবু কি হইল? নীলিমা মুবিনের হাত ধরে। ভাই আমার, দয়া করে এসব কথা বলিস না। এবারের মেলায় তোকে আমি অনেক খেলনা কিনে দিব। মেলা কোন দিন বাবু? আর 3 মাস পর মুবিন। আচ্ছা বাবু, কাউরে কব না। নীলিমা স্বস্তি পায়, কিন্তু মনে ভয় থেকেই যায়। ছোট মানুষ কখন যে মুখ ফসকে বলে ফেলে বলা যায় না। চোখে চোখ রাখতে হবে। ইকরাম শরীফ মহলে ফিরে দেখতে পান তার আম্মার কক্ষে শোরগোল শোনা যাচ্ছে। বুঝতে পারলেন তার আম্মা হয়তো আবার খুব অসুস্থ হয়ে পড়েছেন। অন্দরমহলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন ইকরাম শরীফ। বাসায় কোনো পুরুষ লোক নেই। ইকবাল ভাইজান আছেন, কিন্তু তার গলার আওয়াজ পেলেন না। ইকরাম ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা আড়ালে দাঁড়ালেন। রাবেয়া খালা ভেতরে আছেন? আম্মাজান কি খুব অসুস্থ? কবিরাজ ডাকবো? ইকরামের কণ্ঠ শুনে আরিফা বেরিয়ে এলেন। কোথায় ছিলে ইকরাম? রহমান চাচাকে দিয়ে কবিরাজ ডেকেছিলাম, একটু আগে চলে গেলেন। এখন কেমন আছেন? মোটামুটি। আসো নাকি এখনো আসবে না ভেতরে? হ্যাঁ। ইকরাম আর দাঁড়ালো না, নিজ কক্ষের দিকে পা বাড়ালো। আরিফা ইকরামের যাওয়ার পানে তাকিয়ে থেকে দরজা ভিড়িয়ে ভিতরে গেল। পারু বাবুর বাড়িতে ঢুকবি বাবু? মুবিনের কথায় নীলিমা তাকালো। আর কি করবি বলতো? বক বক করে পুরো পথে মাথা খেলি, গাছে উঠে জলপাই পারলি। মেলা দেরি হয়েছে, আম্মা খুব বকবে, চল তাড়াতাড়ি। আরে আম্মা কিছুই করবে না, চলে তো। এক প্রকার জোর করেই নিয়ে যায় মুবিন নীলিমাকে। নীলিমার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায়। পারুলদের উঠানে ইখওয়ান আর রাজীব বসে আছে। সামনে বসে হেসে হেসে কথা বলছিল রাহেলা বানু। নীলিমাকে দেখে মুখ কাঠিন্যতা এনে এগিয়ে আসে। মুবিন নীলিমার পিছনে লুকায়। কিরে নীলিমা, অসময় তুই কই থাইকা আসলি? মক্তব যাস নাই? না চাচি আম্মা, আপার বাড়ি থেকে আসলাম, ভাবলাম পারুলের সাথে দেখা করে যাই। ওই যে মক্তবে এখনো আইছে নাই। আচ্ছা চাচি আম্মা, কাল থেকে আমাকে ডাকতে বলিয়েন। চল মুবিন। মুবিনকে নিয়ে ব্যস্ত হয়ে বের হয়ে যায় নীলিমা। এই মাইয়া শুদ্ধ ভাষায় কথা কেমনে বলতে পারে জমিদার সাহেব? রাজীবের বলা কথায় ইখওয়ান চিন্তিত হলেও পরক্ষণে আর বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। কারণ ইখওয়ান জানে মহিদুল গ্রামের ভাষা পছন্দ করে না। সন্ধ্যা নামার সাথে সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে মৃদু আওয়াজে মেঘের গর্জন শোনা যাচ্ছে। মুবিন পড়তে বসেছে উঠানে। আসমানি বেগম চৌকিতে শুয়ে আছে। ঘুমিয়েছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। নীলিমা তার ঘরে জানলার কাছে বসে বৃষ্টি দেখছে। তার বৃষ্টির শব্দ খুব ভালো লাগে। পুকুরে বৃষ্টি পড়া দেখছে। কেউ এসে নীলিমার চোখ চেপে ধরে। নীলিমা ওই বাক্যে বলে দিল, পারুল হাত সরা, বৃষ্টি দেখতে দে। পারুল কিছুটা মন খারাপ হয়। পাত্তা না দিয়ে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস বুবু? মোদের বাড়ি নাকি গেছিলি? আরও নীলিমাকে ধাক্কা দেয়। কি হু হু করছিস? বৃষ্টি কি মোদের দুলাভাই লাগে যে অমন ভাবে চাইয়া আসছস চোখ সরাইলেই পালাইবে? বক বক করিস না পারু। লথি ভাইয়ের কি খবর? কেমন চলছে তোদের? ভালোই। বিয়ের কথা কইছে, কিন্তু ওর বাড়ির লোক নাকি মানবো না।
পালাই যেতে চায়। নীলিমা পারুর দিকে তাকায়। তার ভাইজানের বলা কথা মনে পড়ে যায়। একই গ্রামে বিয়ে করা মানেই বিপদ। সেজন্য হয়তো লতিফ পালাতে চায়। পারুলকে তাহলে লতিফ সত্যি ভালোবাসে? তুই কি মত দিছিস? না বুবু, তোর কাছে পরামর্শ নিবার আসনু। আমি আর কি বলবো পারু, তোর ভালো মনে হবে যা তাই করিস, কিন্তু আমার মন কইতেছে পারু এমন কেমন করছে, ভেবে চিনতে কাজ করিস। আচ্ছা বুবু, কাল কথা হইবে, বাড়ি যাই। বৃষ্টি কমলে যা। বৃষ্টিতে যাবি? ঝুপড়ি আছে নীলিমাবু, থাক, আম্মা ফির বকবে। পারু চলে যায়। নীলিমা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় পুকুরে তাকায়। হাডুডু খেলায় নাকি মুবিনের পা ভেঙেছে, এমন উড়ো খবরে আসমানি বেগম স্কুলে যায়। সাথে পারুলকেও নিয়ে এসেছিল। নীলিমা ঘুম থেকে উঠে আসমানিকে খুঁজতে লাগলো। আসমানিকে না পেয়ে নীলিমা ভয় কুকড়ে গেল। একটু পর মক্তবের উদ্দেশ্যে রওনা দিবে, কিন্তু আসমানি বেগম গেলেন কোথায় তা নিয়ে নীলিমা চিন্তায় পড়ে গেল। সব জায়গায় খুঁজলো কিন্তু পেল না। ওড়না ঠিক করে মুখ ঢেকে নীলিমা বাইরে যাওয়ার জন্য পা বাড়ল। বাইরে দরজা খুলে ঢুকলো প্লাবন। নীলিমা পিছনে দুপা পিছিয়ে যায়। ভয় পেলেও প্রকাশ করল না। প্লাবন ভাইজান আপনি? প্লাবন দাঁত কেলিয়ে হাসে। মক্ষম সুযোগ পেয়েছে, সে কিছুতেই হাতছাড়া করতে চায় না। এই সুযোগে নীলিমার গায়ে কলঙ্ক লাগিয়ে বিয়ে করে নেবে। কিছু বলছেন না কেন? আম্মা বাড়িতে নাই, পরে আসুন। মুই তো তোর কাছেই আচ্ছুন নীলিমা। কথায় যেন কি ছিল, নীলিমা ভয় পেয়ে যায়। দোয়া দুরুদ পড়তে শুরু করলো। প্লাবন সামনে এগোতে লাগলো। ওইখানে দাঁড়ান, দাঁড়ান বলছি। প্লাবন ভাইজান। মুই তো দাঁড়াতে আসি নাই নীলিমা, তোকে যে করে হোক চাই। আল্লাহর দোহাই লাগে, সামনে এগোবেন না। নীলিমা কেঁদে ওঠে। নীলিমার সব কিছু এলোমেলো লাগছে। নীলিমা প্লাবনের চোখে মুখে পৈশাচিক হাসি দেখতে পাচ্ছে। ভিতর শুকিয়ে আসছে, ধুকপুক করে শব্দ বেড়েই চলেছে। হাত পা কাঁপছে অনবরত। নীলিমা বুঝতে পারলো প্লাবন কথা শুনবে না, তাই কোনোরকম দৌড়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিল। প্লাবন মুখ কুচকে রেগে গিয়ে বলল, দরজা খোল নীলিমা, নইলে দরজা ভাঙ্গি দুকিম। আল্লাহর দোহাই লাগে, আপনি চলে যান। কেন আমার এত বড় সর্বনাশ করতে চাচ্ছেন? কারণ তোকে মোর লাগবেই, সেটা যে করে হোক। নীলিমা ফুপিয়ে কেঁদে ওঠে, আল্লাহকে ডাকতে লাগে। প্লাবন দরজার দিকে এগোতে থাকলো। তুই এখানে কি করছিস প্লাবন? মহিদুলের গলা শুনে নীলিমার চোখ মেলে তাকায়। কান্না ভেজা গলায় ভাইজান বলে ডেকে ওঠে। প্লাবন ভয়ে বাড়ির পিছনে দৌড় দেয়। ব্যাগ ফেলে মহিদুলও দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে প্লাবন পুকুরে লাফ দিয়েছে। কুত্তার বাচ্চা, তোরে পাই শুধু একবার মেরে যদি মাটি চাপা না দিচ্ছে, আমার নাম মহিদুল্লাহ। দেরি না করে হন্তদন্ত হয়ে উঠোনে আসে। নীলিমাকে ডাকতে থাকে। নীলিমা বের হয়ে আসে, মহিদুলকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মহিদুল বোনকে আগলে নেয়। আম্মা, নীলিমা কোথায়? জানি না ভাইজান, ঘুম থেকে উঠে দেখি নাই। ও মাহিদ, এই সময়ে তুই? শরীর ঠিক আছে তো আব্বা? উঠানে আসতে আসতে কথাটি বললেন আসমানি বেগম। মহিদুল বোন ছাড়িয়ে আসমানির দিকে দৃষ্টি রেখে বলল, এই অসময়ে না আসলে আজ আমার বোনটার জীবন শেষ হয়ে যেত আম্মা। ওকে একা রেখে কোথায় গিয়েছিলেন? আসমানি নীলিমার দিকে তাকায়। নীলিমা এখনো কাছে। মহিদুলের দিকে তাকিয়ে বলেন, কি হয়েছে আব্বা, খুলে কাও দেখি। প্লাবন এসেছিল, বুঝতে পারছেন তো অঘটনটা ঘটে যেত। আসমানি দাঁত কিরমির করে এগিয়ে যেতে যেতে বললেন, এই মাইয়া সব নষ্টের মল। একা বাড়ি পাইয়া নিশ্চয় প্লাবনের ডাইকা নিচ্ছে। বলা শেষে নীলিমার গালে চর বসিয়ে দেয়। মহিদুল কিঞ্চিত রেগে গিয়ে বলে, আম্মা ভুলভাল বকবেন না, অযথা নীলিমার গায়ে হাত তোলা আপনার বদ অভ্যাসটা গেল না। আজকে আব্বাকে বলে হাসান চাচাকে ব্যাপার বুঝিয়ে বলতে বলবেন, তা না হলে পরবর্তীতে কিন্তু আমি কাউরে জ্যান্ত ছাড়বো না। পুরুষ মানুষে শাসিয়ে লাভ নাই মাহিদ। ফুলের বাগানে মৌমাছি আইবই। তুই নীলিমারে বিয়া দিয়া দে। আম্মা চুপ থাকেন, যা বলছি আগে তাই করেন। আমারে ধমক দিয়া লাভ নাই আব্বা। এই মাইয়ার যা রূপ, এই রূপে ধ্বংস ছাড়া কিছুই দেখি না। দয়া করে চুপ থাকেন তো, নীলিমা ঘরে যা। নীলিমা মায়ের দিকে একবার তাকিয়ে ঘরে আসে। মহিদ আসমানিকে কিছু টাকা বের করে দেয়। টাকা হাতে নিয়ে বলেন, আজকেই ফিরে যাবি নাকি বাপ? না মা, ফ্যাক্টরিতে আপাতত কাজ নাই, এবার বাড়িতে আছি কোনোবেলা দিন। তাহলে নীলিমাকে বিয়ে দিয়ে দে বাপ। ডাঙ্গর হইছে মেলা। ডাঙ্গর মাইয়া ঘরে রাখন মেলা বিপদ। 15 বছর তো পার হইল, জমিদারের কানে গেলে বিপদ বাড়ব। তুমি চুপ থাকলেই হয় আম্মা, তাহলে বিপদ বাড়বে না, কমবে। বলা শেষে গামছা কাঁধে নিয়ে কুয়ো পাড়ে গেল মহিদুল। নীলিমা উপুর হয়ে শুয়ে তখন থেকেই কাঁদছে।
মাঝে মাঝে হিঁচকি তুলছে নীলিমা। দোষ না করলেও মেয়েরাই শেষে দোষী হয়। কেন মাবুদ, মেয়েদের যদি এমনই জীবন দেবেন, পাঠালেন কেন এই দুনিয়ায়? কত অবহেলা লাঞ্ছনা সয়ে পড়ে থাকতে হয়। এর শেষ কোথায় মাবুদ? মেয়েরাই কেন সব কিছুতেই পিছিয়ে থাকবে? কেন তাদের মতামতের দাম নেই এই সমাজে? কেন মেয়ে বলে সব সহ্য করে পড়ে থাকতে হবে? কেন মাবুদ, কেন? এসবের কি শেষ হবে না? বছরের পর বছর কি এভাবেই চলবে? মুখে হাত চেপে কেঁদে উঠে নীলিমা। পশ্চিম আকাশে সূর্যের লাল আভা বিস্তার করছে। দিনাবাসনের শেষ চিহ্ন রেখে একটু পর জ্বলে উঠবে ধ্রুবতারা। চারপাশে নানান ফুলের সুবাসিত মোহনায় গোধূলির আলোয় ইকরাম মহলের বাইরে ফুলবাগানের পশ্চিম দিকে পাতানো চেয়ারে বসে আছে। হাতে রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসের বই। আরিফা চা নিয়ে আসলেন, টেবিলে শব্দ করে রাখলেন ইকরামের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে। ইকরামও তাকালেন। পুনরায় বইয়ে মন স্থির করে বললেন, কিছু বলতে চান? পাশে চেয়ারে বসতে বসতে আরিফা বললেন,